মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা নিয়ে আদালত থেকে সিদ্ধান্ত আসতে হবে, সরকারের কিছুই করার নেই বললেন প্রধানমন্ত্রী। বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, থাকছে আপিল বিভাগের 4 সপ্তাহ স্থিতাবস্থার আওতায়। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে শিক্ষার্থীদের স্মারকলিপি, অবিলম্বে সংসদ অধিবেশনের ডেকে আইন পাশের অনুরোধ। শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। মেধাভিত্তিক দেশ গড়তে কোটা সংস্কার জরুরি বললেন খসরু। এবং পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ট্রাম্প, হত্যার উদ্দেশ্যে হামলা বলছে এফবিআই। বাইডেনকে দোষে রিপাবলিকানরা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। কোটা নিয়ে সিদ্ধান্ত আসতে হবে আদালত থেকে, এ নিয়ে সরকারের এখন কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে রোববার গণভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন নিজের গতিতেই চলবে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। পরীক্ষার প্রশ্নপত্র কিংবা অনিয়ম বিএনপির শাসনামলে শুরু হয়েছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, হাওয়া ভবন থেকে তালিকার মাধ্যমে পাশ করানো হতো। তবে এই নিয়ে সতর্ক অবস্থানে আছে সরকার। ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। এ সময় প্রধানমন্ত্রী এক প্রশ্নের জবাবে তিস্তার পানি ভারতে আটকে আছে জানিয়ে তিস্তা মহাপরিকল্পনা ভারতের মাধ্যমে করলে ভালো হবে বলে মত দেন। আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নতুন নতুন দেশের সাথে সম্পর্ক তৈরি করে তাদের পণ্য অনুযায়ী উৎপাদন ও রপ্তানি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বৈশ্বিক কূটনীতি এখন আর রাজনৈতিক নয়, বাণিজ্যিক। নতুন বাজার সৃষ্টি ও পণ্যের বৈচিত্র্যকরণের তাগিদ দেন সরকার প্রধান। দুপুরে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদব রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বাধীনতার 50 বছরের ব্যবধানে দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে রপ্তানি বাণিজ্য। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি জানাতে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এই উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 77টি প্রতিষ্ঠানের মালিকের হাতে রপ্তানি ট্রফি তুলে দেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন ৭৫ পরবর্তী সরকারের সময় স্থবির হয়ে পড়েছিল দেশের ব্যবসা বাণিজ্য। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নানা উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ। আমরা সরকার আসার সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরো শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারি সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই। সরকার প্রধান বলেন রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হলো অর্থনৈতিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। নতুন নতুন দেশের সাথে সম্পর্ক তৈরি করে রপ্তানি বহুমুখীকরণের দিকে নজর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনগোষ্ঠী তৈরি করতে হবে এখন থেকেই, সমান তালে এগিয়ে যেতে হবে উন্নত বিশ্বের সঙ্গে। তার সাথে তাল মিলিয়ে আমাদের জনশক্তি তৈরি করা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোটা বাতিল করে সরকারের ২০১৮ সালে পরিপত্র বাতিল করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন হাইকোর্ট। ফলে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ সব কোটা পুনর্বহাল করেন উচ্চ আদালত। এর ফলে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে আর বাধা নেই। এদিকে হাইকোর্টের এ রায় আপিল বিভাগের দেয়া স্থিতাবস্থার আওতায় থাকবে। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই কোটা নিয়ে সরকারি পরিপত্র বাতিল করে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। ১১ জুলাই আদালত থেকে কোটা পুনর্বহাল করে আংশিক রায় প্রকাশের পর আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তো থাকবে, কোটা প্রথা নাই, যে পরীক্ষাগুলি হচ্ছে আগের প্রথায় হবে। সুতরাং আমার মনে হয় না এখানে এত হাড়ি কিছু আছে। এখন স্টুডেন্ট যারা আন্দোলন করতেছে তাদেরকে কর্তৃপক্ষ সহ সবাই বারবার বলা হচ্ছে যে ৭ আগস্ট পর্যন্ত অপেক্ষা করার জন্য। যেহেতু বিষয়টা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে হাইকোর্ট ডিভিশনে, হাইকোর্ট ডিভিশন একটা রায় দিয়েছে, সব পক্ষেরই দায়িত্ব হচ্ছে এই রায়ের বিরুদ্ধে যেহেতু আপিল হয়েছে, আপিলের রায়টাকে দেখা এবং আপিলের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। রায়ে আদালত বলেন মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে ২০১২ সালের হাইকোর্টের একটি রায় ও ২০১৩ সালে লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের একটি রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বজায় রাখার কঠোর নির্দেশনা আছে এবং ৩০% কোটা পূরণ না হলে মেধা তালিকা অনুযায়ী নিয়োগ দেয়া হবে। তাই কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা প্রজ্ঞাপন অবৈধ এবং আদালত অবমাননার শামিল। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি আদালত জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বজায় রাখার আদেশ দেন। তবে সরকার চাইলে কোটা পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে। হাইকোর্টের এ রায় আপিল বিভাগ থেকে দেয়া স্থিতাবস্থার আওতায় থাকবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাঝার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু ১ জুলাই থেকে তারা আন্দোলন করে আসছে। আজকে কিন্তু তারা মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছিল। সেই স্মারকলিপির পরে কিন্তু ক্যাম্পাসে আবার উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ রাত মূলত ১১টা থেকে পুরো ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ এবং মিছিল ছড়িয়ে পড়ে। বিক্ষোভ মিছিল এখন কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই উত্তপ্ত। অর্থাৎ প্রত্যেকটা হল থেকে কিন্তু ছাত্র এবং শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী যারা তারা কিন্তু ক্যাম্পাসে এসে পড়েছেন এবং তারা কিন্তু নানা দাবি দেওয়া এবং স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে কোটা সংস্কারের
মূলত কোটা সংস্কারকে কেন্দ্র করে এই আন্দোলনরত শিক্ষার্থীদের গত কয়েকদিন থেকে 2 সপ্তাহ থেকে তারা আন্দোলন করে আসছেন। মূলত আজকে সন্ধ্যার পরেই মূলত শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সেই ক্ষোভকে কেন্দ্র করেই কিন্তু প্রথম দিকে কয়েকটি হলের মধ্যে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এরপরে মূলত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন হলে গিয়ে তারা বাকি শিক্ষার্থীদেরকে নিয়ে তারা বিভিন্ন হল প্রদক্ষিণ করতে থাকে এবং মহসিন হল, সূর্যসেন হল, বিজয় 71 হল, জসিমউদ্দিন হল, আশেপাশের যে হলগুলো আছে সেখান থেকে কিন্তু ছাত্ররা একের পর এক তারা এখানে অংশগ্রহণ করতে থাকে এবং একটা পর্যায়ে মেয়েদের যতগুলো হল ছিল প্রত্যেকটা হল থেকে কিন্তু মেয়েরাও এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় এবং তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে। মূলত তারা কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত না, রাষ্ট্রবিরোধী কোনো কাজে লিপ্ত না, এমনকি সরকারের বিরোধী কোনো কাজে লিপ্ত না। তারা একটি সাধারণ দাবি নিয়ে মাঠে নেমেছেন, সেটি হচ্ছে স্বাধীনতার 53 বছর পরেও যেখানে যে ধরনের বৈষম্য তৈরি হচ্ছে সেই ধরনের কথাবার্তা বা সেই ধরনের বৈষম্য তারা মেনে নিতে পারছেন না। এই জন্য তারা চাচ্ছে যে একটা যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কার করা হোক, অর্থাৎ 5% নিয়ে আসা হোক এবং 5% অর্থাৎ সবাই যদি তারা নিজেদের মাধ্যমে এবং এই বৈষম্য দূরীকরণের দেশে একটা বৈষম্য দূরীকরণ করে সবার সাথে একটি সাংবিধানিক যে সংবিধানে কিন্তু কোটার কথা বলা আছে এবং সেই একেবারে 2018 সালে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা কিন্তু তারা বলছেন যে সেটা একটু অবৈধ এবং তারা বলছেন যে তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন না, মূলত তারা নির্বাহী বিভাগের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং নির্বাহী বিভাগে একটা জরুরি অধিবেশন ডেকে তারা একটা মূলত 5% কোটা সংশোধন করুক, এটাই কিন্তু তাদের প্রত্যাশা এবং তারা বলছেন যে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হবে ততক্ষণ কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু 19টি হল রয়েছে, অর্থাৎ একটি ইন্টারন্যাশনাল হল ছাড়া 18টি হলের শিক্ষার্থী কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং 18টি হলের শিক্ষার্থীরা কিন্তু নিজেদের নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা বলছেন যে এই যে সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই কিন্তু প্রমাণ করে যে দেশের সাধারণ মানুষ অর্থাৎ বেশিরভাগ মানুষই কিন্তু কোটা সংস্কার চান এবং কোটার একটা সংস্কারের মধ্য দিয়ে একটা বৈষম্য দূরীকরণ করবে এবং একটা উত্তেজনা কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে, একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অপর পাশ থেকে কেউ কোনো বা ছাত্রলীগ বা কেউ কোনো আসছে কিনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে এর মধ্যে এবং নারী শিক্ষার্থীরা কিন্তু তারাও আসছেন এবং নারী শিক্ষার্থীদের কিন্তু একটা ব্যাপক উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। সবারই কিন্তু দাবি একটা যে কোটাকে যৌক্তিক পর্যায়ে সংস্কার করা হোক এবং সরকারের নির্বাহী বিভাগ থেকে একটি আইন প্রণয়ন করে সেই দাবি তাদের মেনে নেওয়া এবং কেউ তাদের বিরুদ্ধে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা বলবে না, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নিয়ে আসবে না। এই ছিল আমার কাছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজার, আপনাকে ধন্যবাদ। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবিলম্বে সংসদ অধিবেশন ডেকে আইন পাশ করার অনুরোধ জানান তারা। গণপদযাত্রা শেষে আন্দোলনের নেতারা জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সহকর্মী মাজহারুল ইসলাম ও হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। আন্দোলনের 14তম দিনে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। অন্যান্য প্রতিষ্ঠান থেকেও যোগ দেয় অনেকে। দীর্ঘ মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করে শিক্ষার্থীরা। অভিনব পদযাত্রা নিয়ে শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট মোড় ঘুরে বঙ্গভবনের পথে অগ্রসর হয়। নিরাপত্তা নিশ্চিতে পথে পথে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। 0 পয়েন্টে পদযাত্রা আটকে দেয় তারা। এ সময় সড়কে বসে পড়ে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যায় তারা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়ে ফিরে আসে। আন্দোলনকারীদের আশা, কোটা সংস্কারে 24 ঘন্টার মধ্যে সংসদের জরুরি অধিবেশন ডেকে কার্যকরী ব্যবস্থা নেবেন রাষ্ট্রপতি। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি। রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা চাচ্ছি, সরকারের কাছ থেকে যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এই ক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
কোটা নিয়ে স্থায়ী সমাধান না পেলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ, মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি মেনে নিয়ে দ্রুত ক্লাসে ফেরার পরিবেশ তৈরিতে সরকারের প্রতি জোর দাবিও জানান তারা। সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। রোববার সকালে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরীর ১৬ শহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিয়ে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। আমাদের যে দাবিটি সুস্পষ্টভাবে নির্বাহী বিভাগের কাছে এবং পুরো জাতির সামনে বারবার উপস্থাপন করেছে। আমাদের এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমাদের আন্দোলনটা সফল হচ্ছে। কোটা সংস্কার ও শিক্ষার্থী হামলার প্রতিবাদে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে স্মারকলিপি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাশ ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকালে গণপদযাত্রার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসি কার্যালয়ে আসা শুরু করে। এ সময় সব ধরনের সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানান তারা। কোটা সংস্কারের দাবিতে রংপুরে গণপদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পায়ে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে। এ সময় শিক্ষার্থীদের উপর হামলা মামলার প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবি তুলে ধরেন তারা। আমরা এই আন্দোলনের সুষ্ঠু একটা বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বড় অংশ আমাদেরকে সংহতি জানিয়েছেন বিবৃতির মাধ্যমে, আর ইতিমধ্যে আজকে সশরীরে মাঠে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আমাদেরকে সংহতি জানাচ্ছে। ময়মনসিংহে কোটা সংস্কারের দাবিতে পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে 56% যে কোটা, সেই কোটা আসলে একটা অযৌক্তিক কোটা। মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম পর্যন্ত যে কোটা দিয়েছে সেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। সারা বাংলাদেশে আজকে কৃষি মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি নিয়ে সারা বাংলাদেশে আজকে আমাদের এই কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে। তারা মামলা তোলার যতই আলটিমেটাম দেখ, এ নিয়ে তদন্ত হবে। কোটা আন্দোলনে উস্কানিদাতা আছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2 সপ্তাহ ধরে আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সবশেষ এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। তবে শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি। জানান, আলটিমেটামে মামলা প্রত্যাহার হবে না, মেরিট না থাকলে এমনিতেই খারিজ হবে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। এগুলো আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। চলমান কোটা আন্দোলনে উস্কানির অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। অনুষ্ঠানে মাদকাসক্তি নিরাময় ও মাদক বিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ওয়েসিসকে দেশসেরা হিসেবে পুরস্কৃত করা হয়।
সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মেধাভিত্তিক দেশ গড়তে কোটা সংস্কার জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জীবিত মুক্তিযোদ্ধা অনগ্রসরদের জন্য কিছু সংরক্ষিত রেখে বাকি কোটা বাদ দেওয়ার দাবি জানান তিনি। আর কোটার নামে দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে দেশকে রাজনীতি শূন্য করার চেষ্টা চলছে বলে দাবি করেন বিএনপির নেতারা। তারা বলছেন, ভারত চীন দুই পরাশক্তির প্রতিযোগিতার মধ্যে গিয়ে বর্তমান সরকার দেশকে বিপাকে ফেলছে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে বেশ কিছুদিন ধরেই উত্তাল সারা দেশ। আদালতে ইস্যুটি ঝুলে থাকার পরও রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশের রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। আপনি কোটা দিয়ে কিছু নিয়ে যাবেন, প্রশ্নপত্র ফাঁস করে কিছু নিয়ে যাবেন, তারপরে আবার কিছু দলীয় লোকজনকে নিয়ে যাবেন, তাহলে বাংলাদেশের সাধারণ আমাদের যুব সমাজের জন্য থাকলোটা কি? কিছু তো থাকলোটা। যখন অনির্বাচিত অবৈধভাবে ক্ষমতা দখল করবেন, আপনার নির্ভরশীলতা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, এবং আপনি যখন অন্যদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাদের স্বার্থ কিন্তু বাংলাদেশের স্বার্থের উপরে চলে যাচ্ছে। আজকের প্রেক্ষাপট তো সেটাই। নেতারা বলছেন, কোটা বহাল রেখে দেশে দুর্বৃত্তায়নের প্রক্রিয়া চালাচ্ছে সরকার, যার লক্ষ্য দেশকে রাজনীতি শূন্য করা। ভুয়া মুক্তিযোদ্ধার বংশধর বলি, এখন আওয়ামী লীগ দুর্বৃত্তেই তো আওয়ামী লীগদের চাকরি দিচ্ছে। তো আমি মনে করি এটা একটা আন্দোলন যেটা দেশের জন্য অত্যন্ত জরুরি। যারাই এখন ছাত্র, তারা ছাত্র নামে পরিচিত হওয়া ভালো। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, এটা আমার বলার দরকার থাকে। সরকার বলতেছে বিকজ সরকার তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করতেছে, এটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করতেছে। মুক্তিযোদ্ধা পর্যন্ত ঠিক আছে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও যদি সাহায্য করতে চায় এক সময় মেনে নেওয়া যেতে পারে, কিন্তু এই যে নাতিদের জন্য দেওয়া, এটি জনগণের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হবে মুক্তিযোদ্ধারা। এর কোনো প্রয়োজন নেই বলে আমরা মনে করি। ভারতের প্রতি বর্তমান সরকারের আনুগত্য আর জনভিত্তি না থাকায় চীন সফরে সরকার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন বিএনপি নেতারা। ভারতের কথা দেশের ভিতরে রাজনীতিও আপনি কন্ট্রোল করবেন, আবার ভারতের কথা বিশ্ব রাজনীতিতেও আপনি চলবেন। আর খালি মালের দরকার হলে বেজিং চলো, এটাকে চাইনিজরা বুঝে না। পরাশক্তির মধ্যে একটি শক্তিকে সহায়তা করতে গিয়ে বাংলাদেশের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে বর্তমান সরকার। এতে জড়ানোর একেবারেই অবিবেচনাপ্রসূত। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যে রাজনৈতিক দলই হোক না কেন, আগে জনগণের ম্যান্ডেট নিতে হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। আপনি জনগণ দ্বারা জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার, যতক্ষণ পর্যন্ত মানুষের মনে সেই সন্দেহ থাকবে না দেশের জনগণ আপনাকে কোনো সম্মান করবে, না বিদেশি আপনাকে সম্মান করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে তাদের আশা, সরকার এ দাবি পূরণ করবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের অনলাইন সভায় এমন সিদ্ধান্ত হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাব মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুইয়া ও সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুদার উপস্থিতিতে আবারও বৈঠকে বসেন শিক্ষকরা। জাতীয় পার্টিকে বিকল্প শক্তির সামনে আসতে হবে বলে মন্তব্য করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এ সময় কোটা প্রসঙ্গে বলেন, কোটা শুধু অনগ্রসরদের জন্য থাকা উচিত। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন তিনি। সভায় হোসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক জীবন ও দেশে তার অবদানের কথা তুলে ধরেন আলোচকরা। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? আমরা কি থেকে মুক্তি চেয়েছিলাম? আমরা বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম। এই এখানকার মুসলমানরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গেছিল, কারণ তারা ডিভাইড করেছিল, সমাজকে ডিভাইড করেছিল, এবং সেখানে তারা একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছিল। সেখানে আমাদের ছোটবেলায় আমরা দেখতাম ব্রিটিশ দরখাস্তের মধ্যে ইংরেজি দরখাস্তের লাস্টে লিখতে হতো, আই কাম ফ্রম এ রেসপেক্টেবল ফ্যামিলি। তারপরে লিখতে হতো, ও ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আমরা এর বিরুদ্ধে গেছিলাম। এখন আওয়ামী লীগ এসে কি করছে? এখন
একদিকে আওয়ামী লীগ আর একদিকে জনগণ। এখন কয়েকদিন পরে এখন লিখতে হয় না, কিন্তু এটা ভেরিফাই করা হয়। আই কাম ফ্রম আওয়ামী লীগ ফ্যামিলি। ভোলা শহরে তীব্র যানজটে অতিষ্ঠ মানুষ। এর পেছনে কারণ হিসেবে শহরবাসী দুষছেন সড়ক জুড়ে অটোরিকশার রাজত্বকে। শহরে অপরিকল্পিতভাবে নামানো 10,000 অটোরিকশা এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এসব যানের লাগাম টেনে ধরার পাশাপাশি পরিকল্পনা মাফিক জনদুর্ভোগ কমানোর দাবি শহরবাসীর। সহকর্মী ছোটন সাহার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। সড়ক জুড়ে যেন শুধুই অটোরিকশার রাজত্ব। রাস্তা পারাপারের কোনো সুযোগই নেই পথচারীদের। কোথাও দীর্ঘ লাইন, আবার কোথাও বোরাক আর ব্যাটারি চালিত অটোরিকশার জটলা। এমন চিত্র ভোলা শহরের। শহরতলির বাংলা স্কুল মোড়, বরিশাল দালান, মহাজনপট্টি, নতুন বাজার ও যুগীর ঘোল সহ 9টি স্পটে তীব্র যানজটে প্রতিদিন নাজেহাল হচ্ছে ভোলাবাসী। বাড়তে বাড়তে শহরে এখন এ যানের সংখ্যা দাঁড়িয়েছে 10,000-এ। এতে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে শহরবাসীর। গাড়িগুলো চলতে অনেক কষ্ট, যাত্রীরা রাস্তায় এপার থেকে ওপার পার হতে পারে না। যত্রতত্র রিক্সা, মোটরসাইকেল, গাড়ি পার্কিং এবং ফুটপাতের ব্যবসায়ীদের কারণে অনেকটা যানজট সৃষ্টি হয়। একদিকে শহরের সদর রোড জুড়ে অবৈধ স্থাপনা, আর অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিং আরও বাড়িয়েছে যানজট। এমন পরিস্থিতির পরিবর্তন চান শহরবাসী। ভোলা শহরে যে যানজট এই অটোরিকশার জন্য হচ্ছে, তো পথচারীদের ভোগান্তি, জনগণের ভোগান্তি, ব্যবসায়ীদের ভোগান্তি, আমাদের ভোগান্তি। আমরা এখান থেকে পরিত্রাণ চাই। অতিরিক্ত অটো রিক্সা বেশি আর কি, এজন্য আর কি যানজটটা আর কি বেশি। সড়কের যানজট নিয়ন্ত্রণে চেষ্টা চলছে বলে জানায় ট্রাফিক পুলিশ। আমরা চেষ্টা করতেছি ট্রাফিক পুলিশ সর্বাত্মকভাবে যেন যানজট নিরসন করা যায়। এর ব্যাপারে আমরা মাঝে মাঝে আইনগত ব্যবস্থা নিচ্ছি, আটক করে রেখে তাদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জনভোগান্তি কমাতে দ্রুত যানজটের নিরসন চান সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার। বেড়েই চলেছে সব ধরনের পণ্যের দাম। চাল থেকে মাছ, মাংস, সবজি সব ধরনের দ্রব্যের দামই আকাশচুম্বী। ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের শ্রমজীবী মানুষেরা। দুষছেন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে। আর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন নানা যুক্তি। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে। প্রতিনিয়তই বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের পণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার বাজারগুলোতে চালের দাম প্রকারভেদে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত, আর সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 100 টাকা। স্বস্তির খবর নেই মাছ মাংসের বাজারেও। ফলে নিম্ন মধ্য আয়ের মানুষেরা পড়েছে চরম বিপাকে। বাজার করে 3 বেলা খাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের। সবজি বা মুদিখানার দ্রব্য কেনার পরে সবজি কেনার টাকা নেই, সবজির দাম বেশি। কাঁচামরিচটা যদি 300 টাকা কেজিতে আমাদের কিনে খাওয়া লাগে, তো আমাদের মতন সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে আমরা পরিবার নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। এই যে মানে লাগামহীন ঘোড়ার মতো যে চালের দাম বাড়তেই আছে, তা আমরা সাধারণ ক্রেতা যাবো কোথায়? আর বাজারে দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ না থাকলেও বিক্রেতারা দেখাচ্ছেন বরাবরের মতোই নানা অজুহাত। মিলাররা আসলে বলছে যে ধানের দাম বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নাই, আমরা 2 টাকার ভুক্তভোগী। বৃষ্টি হয়ে মোটামুটি সবজির গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে সবজির উৎপাদন কম হয়ে গেছে। কম হওয়ার কারণে দামটা এইভাবে বৃদ্ধি পাইছে। বাজারে আমদানি কম, তাই দাম বাড়ছে। এদিকে প্রতিনিয়ত দ্রব্যের দাম বাড়লেও বাজার মনিটরিং এর সাথে জড়িত কর্মকর্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছেন তারা। মোবাইল কোর্ট আমরা করছি, পাশাপাশি বিভিন্ন লিফলেট, তারপরে বাজারে বসে সভা সমিতি করা, বিভিন্ন মিটিং সেমিনারে বসে কিন্তু আমরা এগুলো আরও সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু কাজ করে যাচ্ছি। দ্রব্যমূল্যের বাজারের এমন অস্থিরতার দ্রুত লাগাম টানা না গেলে চরম সংকটের মুখে পড়বে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী পদক্ষেপ চাই সাধারণ মানুষ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।